আসসালামু আলাইকুম। আয়কর রিটার্ন ২০২৩ আম ইংরেজি ভার্সনের ফর্ম পূরণ করার ক্ষেত্রে বেসরকারি চাকরিজীবী যারা আছেন অর্থাৎ নন গভর্নমেন্ট এমপ্লয়ি এই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে তা আমরা ১ম থেকে শেষ পর্যন্ত একটা বেসরকারি চাকরিজীবীর ফর্ম তিনি কিভাবে পূরণ করবেন এই বিষয়টা আমরা দেখিয়ে দিব। তো প্রথমত এই যে ইন্টারফেসে যে হোম পেজ সেখানে আমাদের মূলত ডাটা ইনপুট দিতে হবে এই যে হলুদ মার্ক করা যে সেলগুলো আছে এই সেলগুলাতে। ঠিক আছে? তো এখানে যেখানে প্রয়োজন সেখানে আমরা ডাটা ইনপুট দেব, যেখানে প্রয়োজন নাই সেগুলোতে আমরা দিব না। অর্থাৎ আমাদের প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো প্রয়োজন হবে। তো এখানে ইনফরমেশন দেখেন ব্যক্তিগত তথ্যগুলো আছে। একটু নিচের দিকে বাম দিকে যদি দেখতে চান সেখানে আপনার এখানে ট্যাক্স জোন দেখেন, ট্যাক্স সার্কেল এই বিষয়গুলো আছে। তো আমরা ট্যাক্স সার্কেল এরপর হচ্ছে ট্যাক্স জোন ফিল আপ করবো। এরপর করদাতা ব্যক্তি নাকি ফার্ম নাকি হচ্ছে মুক্তিযোদ্ধা, অর্থাৎ তার এটার স্ট্যাটাস কি আমরা সেটা ফিল আপ করবো। এখানে বাই ডিফল্ট ইন্ডিভিজুয়াল থাকবে এবং আয়কর অধ্যাদেশের ১৮০ ধারায় যে আমরা রিটার্ন দিচ্ছি সেটা থাকবে। এরপর জন্ম তারিখ আমরা লিখবো। জন্ম তারিখের এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা জন্ম তারিখের ক্ষেত্রে কোনো হাইফেন বা ড্যাশ দিব না, একেবারে শুধু সংখ্যাগুলো লিখে যাবো দিন মাস তারিখ অনুযায়ী। এরপর আমরা এই রিটার্নের সাথে কি কি ডকুমেন্ট সাবমিট করছি এটা শেষেও পূরণ করতে পারেন। আমি জাস্ট প্রথমেই দেখাইয়া দিচ্ছি যে ইন্টারফেসে আছে এই কারণে। এখানে ম্যান্ডেটরি একজন বেসরকারি চাকরিজীবীর জন্য তার স্যালারি সার্টিফিকেট দিবেন। এরপর তার ব্যাংক স্টেটমেন্ট, অর্থাৎ স্যালারি যে অ্যাকাউন্টে যায় ব্যাংক স্টেটমেন্ট ম্যান্ডেটরি, এটা দিতে হবে। এরপর হচ্ছে তার অন্য কোনো যদি ডকুমেন্ট থাকে তার ডিপিএস সঞ্চয়পত্র, অর্থাৎ সংযুক্ত যেসব দলিলাদি আপনি দিচ্ছেন রিটার্নের সাথে যেগুলো প্রয়োজন এই বিষয়গুলা আপনি এখানে অ্যাটাচমেন্টে লিখবেন। এরপর ইন্টারফেসে এখানে নিচের দিকে আরো ইয়ে দেওয়া আছে। তারপর এখানে একটা বিষয় যে এই যে এখানে নন গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট দুইটা জায়গায় আছে। আমরা যদি নন গভর্নমেন্টে ক্লিক করি সেটা টিকমার্ক করে দিয়ে এখানে চলে আসবো, এই ইন্টারফেসে চলে আসবো। এইখানে উপরের দিকে হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি এবং নিচের দিকে নন গভর্নমেন্ট এমপ্লয়ি এর শিটটা আছে, দুটো আলাদা আলাদা শিট। তো আমরা যেহেতু এখানে হোম পেজে নন গভর্নমেন্ট টিকমার্ক করে দিয়ে আসছি, সিলেক্ট করে দিয়ে আসছি, আমরা এখানে এখন নন গভর্নমেন্ট এমপ্লয়ির যে পেজটা রয়েছে এখানে ফিল আপ করবো আমরা তার বেসিক স্যালারি কত সেইটা ফিল আপ করলাম এখন। এরপর হচ্ছে যে আমরা স্যালারি স্টেটমেন্টে ডিটেলস দেওয়া আছে যে তার হাউস রেন্ট কত, বেসিক স্যালারি কত, মেডিকেল অ্যালাউন্স কত। যদিও বেসরকারি ফর্মে নতুন ফর্মে এবার মেডিকেল অ্যালাউন্স আলাদা উল্লেখ করা নাই, ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিটা আছে। মেডিকেলটা আপনাদের মতো আদার্স অন্যান্য যেসব সবগুলোতেই দিতে পারেন। এরপর ফেস্টিভ্যাল বোনাস আছে, তারপর অন্য কোনো আদার্স যদি বোনাস বা গেইন থাকে, অর্থাৎ স্যালারি স্টেটমেন্টের যে অ্যামাউন্টগুলো আমরা এই ফিগারগুলো এখানে সবগুলো ইনপুট দিব। তো টোটাল ইনপুট দিলে আমরা তখন এখানে ইনপুট দেওয়ার পরে দেখতে পারবো যে আসলে টোটাল ফিগারটা কত, টোটাল স্যালারিটা কত দাঁড়াচ্ছে। আমাদের যখন হয়ে যাবে তখন এটার থেকে ট্যাক্সেবল ইনকাম, অর্থাৎ ট্যাক্সেবল ইনকাম কত সেটাও দেখা যাবে। যখন এখানে প্রভিডেন্ট ফান্ডের যে বিষয়টা আছে, প্রভিডেন্ট ফান্ডটা এখানে ফিল আপ করলে দুটোতেই কমপ্লিট হয়ে যাবে। তো আমরা মোটামুটি সবগুলো এখন ফিল আপ করলাম। তো এই ফিল আপ করার পর এখন দেখেন আমরা টোটালটা দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল স্যালারি কত এবং এই বছরের জন্য আমাদের ট্যাক্সেবল স্যালারি কত এবং আমরা ট্যাক্স এক্সেম্পটেড স্যালারি থেকে কত টাকা ট্যাক্স এক্সামশন পাচ্ছি সেটাও এখানে দেখা যাচ্ছে ডান পাশে ১,৫৫,০০০ এই যে ফিগারটা আছে এটা ট্যাক্স এক্সামশন। তো আমাদের ট্যাক্সেবল ইনকাম আসছে তাহলে ৩,১১,৪৯৮ টাকা। এর ফলে দেখা যাচ্ছে যে এটা আমাদের ট্যাক্সেবল ইনকাম না, নন ট্যাক্সেবল আসলে রিটার্ন। তো যেটাই হোক আমরা আমাদের খাতগুলা অনুযায়ী ফিল আপ করবো, ফিল আপ করলে আমাদের এখানে এটা চলে আসবে।
আমরা এখন আবার হোম পেজে ফিরে আসব। হোম পেজে ফিরে আসার পর আমরা এই স্যালারি থেকে আমরা আসলে রিবেটের জন্য কত ক্লেম করব। তো রিবেটের জন্য একটু মাঝামাঝি পজিশনে দেখবেন যে ওখানে ক্লিক করলেও হয়। আবার আপনি শিডিউল 5 যদি এক্সেল শিট থেকে সরাসরি চলে যান ট্যাব থেকে, ওখানে চলে যেতে পারেন বা এখানে। তো আমরা শিডিউল 5 এ চলে আসলাম। এখানে আমরা রিবেটের জন্য আসলে কত ক্লেম করব, আমাদের এই বছরের ইনভেস্টমেন্টগুলো কি কি ছিল, কি কি আছে সেটা ফিল আপ করবো। আমাদের এখানে ডিপিএস লিমিট দেওয়া আছে, ইন্স্যুরেন্স লিমিট দেওয়া আছে, সেভেন সার্টিফিকেট লিমিট দেওয়া আছে। তো আমাদের অ্যাকচুয়াল যদি এর থেকে বেশি হয় তো আমরা এই লিমিটটা পর্যন্ত হচ্ছে ইনপুট দিব, কারণ আমরা রিবেট পাবো এইটার উপরে, এই লিমিটটার উপরে। সুতরাং আপনার যদি কারো যদি এই বছর নতুন করে 10 লক্ষ টাকা সঞ্চয়পত্র কিনা থাকে, তো সেই 10 লক্ষ টাকা এখানে দিবেন না, এখানে দিবেন ম্যাক্সিমাম 5 লক্ষ টাকা। ঠিক তেমনি ডিপিএস এর ক্ষেত্রে আপনি দিবেন ম্যাক্সিমাম 1,20,000 টাকা, অথবা অ্যাকচুয়াল যেটা সেটা, কারণ এখানে অ্যাকচুয়ালটা হবে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি আপনার অ্যাকচুয়াল থেকে বেশি হয় তাহলে এখানে যে মিনিমাম রেঞ্জটা রয়েছে সেটা দিতে হবে। ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও তাই। এটা ফিল আপ করার পরে আপনার যখন আমাদের এরপর প্রভিডেন্ট ফান্ড তো অটো চলে আসবে এখানে, এটা আপনার কিছু করা যাবে। অন্যান্য ফান্ড যদি থাকে আপনার সুপারঅ্যানুয়েশন ফান্ড, যদিও সেটা সরকারি চাকরিজীবীদের জন্য প্রযোজ্য হবে, তো তখন এইগুলা ফিল আপ করলে এই আমাদের শিডিউল 5টা পূরণ করা হয়ে যাবে। শিডিউল 5টা যখন পূরণ করবো আমরা তখন দেখবো যে আমাদের আসলে ট্যাক্স রিবেটটা আমরা কত পাচ্ছি। হ্যাঁ, যদিও এই রিটার্নের জন্য আসলে ট্যাক্স রিবেট প্রয়োজন নেই, কারণ এটা ট্যাক্সেবল ইনকামই না। কিন্তু তারপরেও হচ্ছে যে আমি জাস্ট ফিল আপটা দেখিয়ে দিচ্ছি আর কি। আমরা নিচের দিকে আসলে দেখেন যে একটু দেখতে পাবো সঞ্চয়পত্রের ক্ষেত্রে এরপর আমাদের রিবেট ক্যালকুলেশন হয়ে গেলে আমরা চলে যাব আইটি 10BB, অর্থাৎ আমাদের লাইফস্টাইল রিলেটেড যে এক্সপেন্সগুলো আছে আমরা সেইগুলো ফিল আপ করবো। আমরা আইটি 10BB ফিল আপ করছি। এখানে ইনপুট দিবেন আপনার যে আমাদের যে খরচগুলো, অর্থাৎ লাইফস্টাইল রিলেটেড আপনার হাউজিং এক্সপেন্স, ফুড এক্সপেন্স, ট্রান্সপোর্টেশন, আপনার অ্যাকোমোডেশন রিলেটেড, ট্রাভেলস রিলেটেড, অন্যান্য অর্থাৎ আপনার ব্যক্তিগত জীবনযাপনের, বাচ্চাদের এডুকেশন এক্সপেন্স, অন্যান্য যদি থাকে সেইগুলো। তারপর আপনার যদি টিডিএস কোনো থাকে সেই টিডিএস এর অ্যামাউন্টটাও এখানে লিখতে হবে, অর্থাৎ যে টাকাটা আয়কর অ্যাডভান্স পরিশোধ করা হয়েছে সেটা যদি থাকে সেটা এখানে লিখতে হবে। না থাকলে আপনার ইনফরমেশন হচ্ছে যে আপনার জন্য যেটা প্রয়োজন সেটাই আপনি ফিল আপ করবেন। আপনার যদি এখানে কোনোটা প্রযোজ্য না হয় তাহলে ওইটা পূরণ করার কোনো প্রয়োজন নেই, ফাঁকা রাখবেন। তাহলে লাইফস্টাইল এটা পূরণ করলে আমাদের আইটি 10BB পূরণ হয়ে যাবে। এরপর আমরা এটা ফিল আপ করার পরে চলে যাব হচ্ছে আপনার আইটি 10B তে, অর্থাৎ অ্যাসেট লায়াবিলিটি আমাদের যে শিডিউলটা আছে আমরা সেটা ফিল আপ করতে চলে যাব। এই হচ্ছে মোটামুটি আপনার শিডিউল 5 ফিল আপের বিষয়টা। আমরা আইটি 10B যখন আসবো, আইটি 10B তে আসলে এইখানে দেখতে পাবো যে কিছু ফিগার চলে আসবে। আমরা গত বছরে যে নেট ওয়েলথ ছিল, অর্থাৎ আগে যারা রিটার্ন ফিল আপ করেছেন সেটা দিতে হবে। আর যারা নতুন তাদের ক্ষেত্রে আসলে যারা নতুন রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অ্যাজাম্পশন আপনার যে অ্যাসেট আছে সেটা ক্যালকুলেশন করে দিতে হবে। এখানে গোল্ডের ক্ষেত্রে গোল্ড ভ্যালুটা উল্লেখ করতে হবে। আগের রিটার্নে যেটা দেখা যেত যে মূল্য অজানা, আসলে এখানে এই নতুন আইনে অথবা এই রিটার্ন গুলাতে সবকিছু টাকার ফিগারে থাকতে হবে আপনার। এরপর ফার্নিচার, ইলেকট্রনিক্স প্রোডাক্ট এইসব যদি থাকে সেটা। এরপর দেখেন যে উপরের দিকে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাসেট যেগুলো আছে, অর্থাৎ আপনার ইনভেস্টমেন্ট
যা যা আছে সেই ফিগারগুলো এখানে লিখবেন, যার যেখানে যে ইনভেস্টমেন্টটা আছে সেটা। আপনার যদি কোনো ব্যাংক লোন থাকে, লায়াবিলিটি থাকে তাহলে লায়াবিলিটি ঘরে ব্যাংক লোন লিখবেন, বা যদি নন ইনস্টিটিউশন থেকে হয় সেটাও লিখবেন, এবং সেটা রেফারেন্সে নোট দিতে হয় যে কার থেকে নিয়েছেন, ব্যাংকিং থেকে নিয়েছেন কিনা, কত টাকা নিয়েছেন, সেগুলো ফিল আপ করবেন। এরপর আপনার অন্যান্য কোনো যদি রিসিপ্ট বা প্রাপ্তি থাকে, আপনার অন্য কোনো রিসিপ্ট প্রাপ্তি থাকলে সেটা দিবেন। এরপর এখানে দেখবেন যে একটা শর্টেজ দেখা যাবে এখানে, অথবা এক্সেস ফিগারটা দেখা যাবে, অর্থাৎ আপনার অ্যাসেট কত টাকা আছে, কত টাকা শর্টেজ আছে, এই ব্যালেন্সটা আমি এখানে দেখিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে। তো আপনার যে টাকাটা শর্টেজ থাকবে এটা আপনি ক্যাশ ইন হ্যান্ডে দিয়ে দিবেন এই টাকাটা। অন্যান্য উপরের সবগুলো ঘর ফুলফিল করার পরে যখন আপনি ক্যাশ ইন হ্যান্ড এটা এই ফিগারটা দিয়ে দিবেন, তখন দেখবেন যে এই জায়গাতে ফিগারটা 0 আসছে, অর্থাৎ আপনার ব্যালেন্সটা 0 হবে। এই যে এখানে ডেফিসিট ব্যালেন্সটা এখানে 0 হতে হবে, এখানে কোনো ফিগার থাকা যাবে না। ঠিক আছে? তো ওটা আপনার ক্যাশ ইন হ্যান্ড এটা দিয়ে দিবেন। এভাবে করে আমরা শিডিউল 1, শিডিউল 5 ফিল আপ করলাম। তো একজন বেসরকারি চাকরিজীবীর জন্য সাধারণত এই আপনার শিডিউল 1টা তার স্যালারি স্টেটমেন্টটা, রিবেট যদি থাকে রিবেটের জন্য শিডিউল 5, অ্যাসেট লায়াবিলিটির জন্য আইটি 10B, এবং হচ্ছে লাইফস্টাইলের জন্য আইটি 10BB। এগুলো ফিল আপ করলে মোটামুটি আপনার রিটার্নটা কমপ্লিট হয়ে গেল। এরপর আপনার কাজ হচ্ছে যে প্রিন্ট দেওয়া। এখন প্রিন্টের ক্ষেত্রে আপনি যদি কন্ট্রোল পি দিয়ে যদি ফুল ওয়ার্কবুক প্রিন্ট দেন, তাহলে এখানে যে সবগুলো পেজ আছে 14টা পেজ প্রিন্ট হবে। তা আপনার তো অন্যান্য শিডিউলগুলো প্রয়োজন নাই। মনে করেন এই যে ফার্স্ট পেজে 3টা আছে, আপনি এই ট্যাবে গিয়ে এটাই প্রিন্ট দিয়ে দিলেন। তারপর এই যে রিসিপ্টের পাতা, এটা হচ্ছে প্রিন্ট দিয়ে দিলেন। তো আমি এখানে আপনাদের সুবিধার জন্য আপনারা রিটার্নের একেবারে প্রথম পেজে রিসিপ্ট পাতাটা রাখবেন। এখানে নাম্বারিংও করে দিয়েছি পেজের নিচে 1 নাম্বার। এটা রাখবেন একদম সবার উপরে, যাতে ট্যাক্স অফিসে জমা দেওয়ার সময় আপনাকে রিটার্নটা জমা নিয়ে তাদের আপনাকে ছিঁড়ে দিতে সুবিধা হয়। উপরে থাকবে, সিল মেরে তারা সাইন করে দিয়ে দিবে।